চেন্নাইন এফসি ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলের 3 নম্বর জায়গাতে উঠে এলো ইস্টবেঙ্গল। কিন্তু না ভাই, ইস্টবেঙ্গলের শান্তি নেই। ম্যাচ জিতলেও কিন্তু বড় ধাক্কাও খেলো ইস্টবেঙ্গল। তো কি ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা হয়েছে সেটা তোমাদের জানাবো। আজ অ্যাসিড টেস্ট হতে চলেছে সের্জিও লোবেরার জন্য, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি চেন্নাইন এফসি এবং ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে, ইস্টবেঙ্গল অবশ্যই ম্যাচটা ভালোভাবে জিতেছে। খুব একটা ইস্টবেঙ্গলকে চাপে পড়তে হয়নি। হ্যাঁ, গোলের সময়ের ব্যবধানটা হয়তো অনেকটা বেশি ছিল, কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত ইস্টবেঙ্গল যে ফাইট দিয়েছে তার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা জিতেছে। এবার অনেকেই এই জায়গাতে বলছে যে ইস্টবেঙ্গলের পরিকল্পনার অভাব ছিল, ইস্টবেঙ্গলের গেম প্ল্যানিংয়ের অভাব ছিল, দলের যে একটা ব্যালেন্স সেটাও নাকি অস্কার ঠিক করে করতে পারেনি। তো অস্কার কোন দলের সঙ্গে দলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে? যারা পয়েন্ট টেবিলের 1, 2, 3-এ আছে তাদের সঙ্গে, নাকি যারা পয়েন্ট টেবিলের 12, 13, 14, 15 জায়গায় রয়েছে তাদের সঙ্গে? তো চেন্নাইন 12 নম্বর পজিশনে তারা ছিল, তারা তো অবশ্যই সেই জায়গাতে রয়েছে, মানে তারা ভীষণ চাপে রয়েছে, সেরকম ফুটবল খেলতে পারেনি। সেই জন্যই কিন্তু কেভিনকে দলের মধ্যে কিভাবে আনা যায় সেই কারণেই কিন্তু এরকম একটা লাইন আপ তৈরি করা হয়েছিল, যেখানে ইউসুফকে মাঠের বাইরে রাখা হয়েছে। তারপরও তো ইন্ডিয়ান প্লেয়াররা গোল করেছে, ইস্টবেঙ্গলের হয়ে 3জন ইন্ডিয়ান প্লেয়ার গোল পেয়েছে, চেন্নাইন এফসির হয়েও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার গোল পেয়েছে। তো এটা তো সবথেকে ভালো ব্যাপার। আরও বেশি গোল হতে পারতো, ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে ম্যাচটা ঠিক কীরকমভাবে হয়েছে, বা ম্যাচে আরও গোল হওয়ার কি ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করেছিল। টোটাল ইস্টবেঙ্গলের যদি আমরা কথা বলি 19টা শট রেখেছিল, 11টা শট অন টার্গেট, 3টে গোল। এবং মোহাম্মদ নওয়াজ যে 4-5টা দুর্দান্ত সেভ দিয়েছিল, সেখানে নওয়াজ ছাড়া যদি অন্য কোনো একটু সাধারণ মানের গোলকিপার থাকতো, সে ভাই আরও 2-3টে গোল হজম করে যেত। তো সেক্ষেত্রে দেখতে গেলে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল এই ম্যাচে, সেটা বলতেই হয়। এবার আমরা ম্যাচ চলাকালীন দেখতে পেলাম ইস্টবেঙ্গলের জন্য বেশ কিছু চেঞ্জ। প্রথমেই যেটা চেঞ্জ দেখতে পেলাম সেকেন্ড হাফের প্রথমের দিকে এসে, সেখানে সবথেকে বড় চেঞ্জ হয়েছিল যেটা আনোয়ার আলীকে কিন্তু তুলে নেওয়া হয়, তার পরিবর্তে কিন্তু তখনই নামিয়ে দেওয়া হয় নন্দকুমারকে খুব সম্ভবত। তো এই জায়গায় আনোয়ারকে তুলে নেওয়ার কারণ কি সেটা আমরা জানতাম না। এবার এটা ঠিকই যে কোচ অবশ্যই ভালো যেটা ভেবেছে সেটাই করেছে, যে আনোয়ারকে তুলে নেওয়া। তো ম্যাচের শেষে যেটা কোচ জানায় যে আনোয়ার জাতীয় দলে খেলা চলাকালীন কিন্তু চোট পেয়েছিল। ফার্স্ট হাফে আনোয়ার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে, মাঠে প্রচণ্ড গরম ছিল, তারপরও আনোয়ার নিজের 100% দিয়েছে। কিন্তু ড্রেসিং রুমে ফিরে আনোয়ার জানায় তার অস্বস্তি বোধ হচ্ছে, এবং আনোয়ার আমাদের দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, তো তাকে নিয়ে বাড়তি কোনো আমরা রিস্ক নিতে চাইনি। আমরা জানতাম এই ম্যাচ থেকে আমরা পয়েন্ট আনতে পারবো, সেই ভরসা ছিল। তো সেই কারণে আনোয়ারকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম নিতে বলি, এবং তার পরিবর্তে কিন্তু আমরা আরও অ্যাটাকিং ফুটবলে জোর বাড়াই, সেটাই কিন্তু আমরা করেছিলাম, এবং তার ফলাফল কিন্তু আমরা ম্যাচের শেষে পেয়েছি। তো আনোয়ারকে নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক গরম পরিবেশ পরিস্থিতিতে প্রত্যেকটা প্লেয়ার ম্যাচ শেষে বলেছে খেলাটা ডিফিকাল্ট ছিল, তারপরেও আনোয়ার ভালোই খেলেছে, এবং আনোয়ারের যে খুব সমস্যা হবে পরের ম্যাচগুলো খেলতে সেরকম নয়। এবার খুব কম ব্যবধানে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে, তো সেই কারণে আনোয়ারকে রেস্ট অফার করেছিল কিন্তু কোচ অস্কার ব্রুজন। কিন্তু ম্যাচ চলাকালীন আমরা দেখতে পেলাম সেখানে নাওরে মহেশ সিং মাঠে খুব বেশিক্ষণ থাকতে পারেনি। 6-7 মিনিটের মাথায় কিন্তু মহেশ ইনজুরি পায় এবং তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তো মহেশকে নিয়ে কিন্তু রীতিমতন চিন্তা লাগছে। তো মহেশের যে ইনজুরিটা নিয়ে যেটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তার কিন্তু হাঁটুতে বেশ কিছুটা আহত সে হয়েছে, এবং সেখানে তার ভালো রকমই লেগেছে সেটুকু বোঝা যাচ্ছে। তো আজ কিন্তু তার টেস্ট হবে, টেস্ট হলে কিন্তু তারপর বোঝা যাবে যে মহেশের চোট ঠিক কীরকম। এবার যতটুকু প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে চোট তো ভালোই লেগেছে। এবার সেটা কি সার্জারি করতে হবে? যদি সার্জারি করতে হয় তাহলে এই সিজনের জন্য মহেশ সিং কিন্তু ছিটকে যাবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বিরাট বড় ধাক্কা। তো আমরা চাইবো যে ইনজুরি ফুটবলে তো হবেই, সেটা কিছু করার নেই, কিন্তু মহেশের যেন কোনো বড় ইনজুরি না হয় যেটা সিজন আউটটাকে করে দিতে পারে। হালকা 1-2 ম্যাচ যদি তাকে নাও পাওয়া যায়, তারপরেও যদি পাওয়া যায় তবু ঠিক আছে। এবং এই সিজনের প্রথম থেকেই কিন্তু মহেশ
হাঁটুর সমস্যায় ভুগছিল, তারপর আবারও এই রকম জায়গাতেই একই রকম জায়গাতে বলতে গেলে তার চোট লেগেছে। তো জানি না কি হবে, শেষ পর্যন্ত তার টেস্ট হোক, তারপরই ব্যাপারটা বোঝা যাবে যে মহেশকে পাওয়া যাবে কি যাবে না এবং মহেশের চোট কতটা গুরুতর। তো এই দুটোই ব্যাপার রয়েছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বাদবাকি জিনিস বলতে পজিটিভভাবেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটাকে নিয়েছিল এবং পজিটিভভাবেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ থেকে 3টে পয়েন্ট এনে পয়েন্ট টেবিলের কিন্তু 3 নম্বর পজিশনে উঠে এসেছে। অনেকে বলছে যে ইস্টবেঙ্গলকে দেখাচ্ছে এখনও 5 নম্বর 6 নম্বর পজিশনে, না, ওটা তোমরা যদি আইএসএল এর ওয়েবসাইট অনুযায়ী গিয়ে দেখো, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল 3 নম্বর পজিশনে চলে এসেছে। তাদের 14 পয়েন্ট রয়েছে, গোল ডিফারেন্স +14 রয়েছে। তারপরেই মোহনবাগান ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, একটি জায়গাতেই তারা পিছিয়ে পড়েছে, তার কারণ গোল ডিফারেন্স, কারণ দুটো দল 7টা করে ম্যাচই খেলেছে। আজকে মোহনবাগান আবার 8ম ম্যাচ খেলবে, তো সেক্ষেত্রে মোহনবাগান জিতলে আবার একটু তারা এগিয়ে যাবে। এবং সবথেকে নজর ছিল বেঙ্গালুরুর দিকে, যে বেঙ্গালুরু যদি জিতে যায় বেঙ্গালুরু কিন্তু পয়েন্ট টেবিলে অনেকটা জাম্প করবে। তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স বেঙ্গালুরু ম্যাচটাও কিন্তু বেশ ভালোই ম্যাচ হয়েছে। সেখানে বেঙ্গালুরুর হয়ে সেই রকম যে খুব ভালো কিছু প্লেয়াররা পারফরমেন্স করেছিল সেরকম কিছু নয়, কেরালাই সমস্ত গোল করেছে। একটা ওন গোল ফালু গোল করে ফেলেছিল, সেখানে বেঙ্গালুরু এগিয়ে যায়। পরবর্তী সময় ভিক্টর বলে যে তাদের প্লেয়ারটা, সে গোল করেছে। তাদের নতুন যে সাইনিং প্লেয়ার 78 মিনিটের মাথায় গোল করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ বেঙ্গালুরুর বিদেশি প্লেয়ার ব্রায়ান স্যাঞ্চেজ, সে রেড কার্ড দেখে মাঠের বাইরে গেছে এবং ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু হেরে গেছে। ম্যাচ জিতলে ভাই চাপ হতো, বেঙ্গালুরু হেরে গিয়ে তারা কিন্তু সেই একই রকম জায়গায় রইল, 14 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের একটু নিচের দিকে রইল। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার, যদি বেঙ্গালুরু জিতে যেত তাহলে কিন্তু পয়েন্ট টেবিল আরও জমে যেত। এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার রেড কার্ড দেখেছে, সে পরের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে থাকবে না, সেটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার। তো এরপর যদি আজকের ম্যাচ নিয়ে আমরা কথা বলি, আজও কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে, যেখানে বিকেল 5টা থেকে ইন্টারকাশি তারা মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। ইন্টারকাশি খুব একটা ভালো তাদের যাচ্ছে না, কারণ লাস্ট ম্যাচ তারা অবশ্যই জিতেছে, তার আগে 3টে ম্যাচ হেরেছে। মোহামেডান তো এখনও সিঙ্গেল পয়েন্টও তুলতে পারেনি। তো আজকে ইন্টারকাশি চাইবে যে 3টে পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের কিছুটা উন্নতি করতে, এবং মোহামেডানও চেষ্টা করবে যে আজকের ম্যাচ থেকে অন্তত সিঙ্গেল পয়েন্ট আনতে। কিন্তু আজকে সন্ধ্যা 7:30 থেকে যে ম্যাচটা রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, সেটা বলতেই হয়। মোহনবাগান তারা ঘরের মাঠে মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে। তো এই ম্যাচের সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। এবং চেন্নাই এফসি ইস্টবেঙ্গল ম্যাচেরও প্রচুর মানুষ স্কোর লাইন প্রেডিকশান করেছিল, অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে। পাশে স্ক্রিনে শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছ। অনেকেই বলেছিলে 3-1 স্কোর হবে, 3-1 হয়েছে। তো অবশ্যই আজও স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকে মোহনবাগান পাঞ্জাব ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো পাঞ্জাব কিন্তু তারা মোটামুটি ভালো ফুটবল খেলেছে, খুব খারাপ করেছে সেরকমটা নয়। 6টা ম্যাচে তারা 3টে জিতেছে, 2টো ড্র করেছে, একটি মাত্র ম্যাচ হেরেছে। এবং লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা 3টে জিতেছে, 2টো ড্র করে তারা খেলতে আসছে। তারাও আজকে যদি জিততে পারে 14 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। মোহনবাগানের জন্য লাস্ট 5টা ম্যাচ ভালো যায়নি, 2টো ম্যাচের জয়, 2টো ম্যাচের ড্র এবং একটি ম্যাচ তারা হেরে আজকে ঘরের মাঠে খেলতে চলেছে। এবং ঘরের মাঠে গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া আজকে থাকছে না। তো পাঞ্জাব এফসি তারা তাদের প্লেইং 11 খুব সম্ভবত এরকমটা সাজাতে চলেছে 4-2-3-1-এ, যেখানে গোলের তলায় কিন্তু আর্শদীপ দেখা যাবে, ডিফেন্স লাইনে বিজয়ের সঙ্গে সেখানে কিন্তু সুরেশ মিটেই, সাইড ব্যাকে লুংডিম, অপর দিকে উভেস থাকবে, মিডফিল্ডের রিকি সাবং বা সেই জায়গাতে কিন্তু অন্য কোনো প্লেয়ারকেও ব্যবহার করা হতে পারে, তার সাথে সমীর জালকোভিচ। এবং উইং পজিশনে একদিকে কিন্তু এফিয়ং থাকবে, মিডফিল্ডে কিন্তু ড্যানি র্যামিরেস এবং আরেক উইংয়ে কিপজেম শুরু করবে। এবং আক্রমণ বিভাগে কিন্তু বেদে ওসিচকে দিয়েই কিন্তু পাঞ্জাব তাদের দল তৈরি করবে। এবং অপর দিকে কিন্তু আজকে সের্জিও লোবেরার অ্যাসিড টেস্ট হতে চলেছে, কারণ গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া নেই দলের, সেই রকমভাবে অ্যাটাকের প্লেয়াররা গোল পাচ্ছে না। তো সেক্ষেত্রে গোল পাওয়ার জন্য আপ ফ্রন্টে 3জন বিদেশিকেও যদি ব্যবহার একসাথে করে কোচ, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো সেক্ষেত্রে গোলের তলায় ভিসালকাইট, ডিফেন্স লাইনে মেহতাবের সঙ্গে অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ থাকবে, সাইড ব্যাকে একদিকে সুভাশিস বোস, অপরদিকে অভিষেক, মিডফিল্ডে দীপক তাংরি, থাপা এবং সেখানে সাহালকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। এবং অ্যাটাকিং লাইনে কিন্তু জেমি ম্যাকলারেন স্ট্রাইকার, একদিকে রবসন রবিনো এবং তার সাথে কিন্তু ডিমিট্রি পেট্রাডসকেই প্রথম থেকে ব্যবহার করতে চাইবে কোচ। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য আজকে প্ল্যানিং হতে চলেছে। তো দেখা যাক আজকের ম্যাচ কীরকম হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং ম্যাচ দেখার ব্যবস্থা সোশ্যাল মিডিয়া পেজে করে দেবো, তাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন
জয়েন হয়ে যেও, সব কিছু ঠিকঠাক থাকলে চেষ্টা করব একসাথে লাইভ দেখার। তো সন্ধেবেলা সবাই জয়েন হয়ে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।